আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই অবগত আছো তোমাদের যে গ্রুপের বিষয়গুলো হিসাব বিজ্ঞান, ফিন্যান্স এবং ব্যবসায় উদ্যোগ প্রত্যেকটি বিষয়ের 2টি করে অ্যাসাইনমেন্ট দিয়েছে এবং এগুলো কিভাবে সমাধান করতে হবে তোমরা অনেকে আমাকে অনুরোধ করেছো ভিডিও তৈরি করার জন্য। তো অসুস্থ থাকার কারণে তাড়াতাড়ি আমি ভিডিওগুলো আপলোড দিতে পারি নাই, এর জন্য দুঃখিত। তো আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম অ্যাসাইনমেন্টের সমাধানটা কিভাবে করতে হবে নির্ভুলভাবে সেটা আমি তুলে ধরব। তো আমার যেই সমাধানটা সেটা নির্ভুল হবে ইনশাল্লাহ, এতে কোনো ভুল নাই। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম অ্যাসাইনমেন্টটা তোমাদের যেই অধ্যায় থেকে আসছে, হিসাব বিজ্ঞান বইয়ের 2য় অধ্যায় লেনদেন থেকে। তো দেখো এই জায়গায় একটা উদ্দীপক দিয়ে দিছে তারা। উদ্দীপকটা বলছে সাফাদ এন্টারপ্রাইজের মালিকের নিকট হতে 2020 সালের জুন মাসে জনাব সাফাদের নিকট থেকে নিম্নোক্ত ঘটনাসমূহ জানা যায়। তো এই জায়গায় অনেকগুলো ঘটনা দেওয়া আছে, এই ঘটনাগুলোর মধ্যে কিছু লেনদেন এবং কিছু লেনদেন নয়। এখন আমাদেরকে যেটা লক্ষ্য করতে হবে, নির্দেশনাগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। দেখো নির্দেশনাগুলো আমাদেরকে কি বলছে, নির্দেশনাগুলো বলছে সহায়ক তথ্য ভালোভাবে পড়ে নিতে হবে, মানে উদ্দীপকটা লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে। এটা একটা থিওরিক্যাল প্রশ্ন, মানে তোমাকে লিখতে হবে এটা। তারপরে বলছে ঘটনা হতে লেনদেন চিহ্নিত করে কারণ সহ ব্যাখ্যা। এটা হচ্ছে তোমার ম্যাথ। ঘটনা থেকে লেনদেনগুলো চিহ্নিত করবা, করার পর তুমি কারণগুলো ব্যাখ্যা করবা। তারপরে বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব বর্ণনা করতে হবে, যেটাকে আমরা বিবরণী ছক বড় ঘরটা বলে থাকি। তারপরে সহায়ক তথ্য ব্যবহার করে লেনদেনের উৎস দলিল একটি চালান প্রস্তুত করতে হবে। এবার ক নম্বরে বলছে লেনদেনের প্রকৃত বা বৈশিষ্ট্য বর্ণনা করো, সকল ঘটনা লেনদেন তা কারণসহ ব্যাখ্যা করো, যে ঘটনাগুলো লেনদেন সেগুলো কারণসহ ব্যাখ্যা। গ নম্বরে বলছে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব, মানে বিবরণী ছক। এবং গ নম্বরে বলছে জুনের 20 তারিখের লেনদেনের দ্বারা একটি চালান প্রস্তুত করো। তো এই হচ্ছে প্রশ্নটা। তো এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, যেই বিষয়গুলো আমি আলোচনা করব এগুলো আমরা এই জায়গায় লিখে নিব, সুন্দর করে শিরোনাম দিব। তো কভার পেজের পরে তোমরা এই শিরোনামের পেজটা দিবা। একটা কভার পেজ থাকে তোমরা জানো, ওই কভার পেজের পরে শিরোনামটা দিবা। প্রথমে হচ্ছে আলোচ্য বিষয় লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য ছিল ক নম্বরে। 2 নম্বরে ছিল সকল ঘটনা লেনদেন তা কারণসহ ব্যাখ্যা। 3 নম্বরে ছিল হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। 4 নম্বরে ছিল জুন 20 তারিখে লেনদেন দ্বারা একটি চালান প্রস্তুত করো। তো চলো সমাধানে চলে যাই আমরা। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে হচ্ছে লেনদেনের বৈশিষ্ট্য, মানে প্রকৃতি বা বৈশিষ্ট্য। কিভাবে আমরা এর বৈশিষ্ট্যগুলো, এগুলো বইয়ে দেওয়া আছে। তো ওই বৈশিষ্ট্যগুলো তোমরা এই জায়গায় লিখবা। তুমি এই জায়গায় চাইলে একটু সংক্ষেপে লিখতে পারো, বা আমি যেটা লিখে দিয়েছি সেটাও লিখতে পারো। তো দেখো লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য, তোমরা সবাই A4 সাইজের পেপারগুলো নিবা, নেওয়ার পরে এইভাবে চতুর্দিকে স্কেল করে তারপরে লিখবা। তো দেখো প্রত্যেকটি লেনদেনই ঘটনা, কিন্তু প্রত্যেকটি ঘটনা লেনদেন নয়। আমরা সবাই জানি প্রত্যেকটি লেনদেন এক একটা ঘটনা, কিন্তু সব ঘটনা কি নয়, লেনদেন নয়। লেনদেনের ধারণাটি বিশ্লেষণ করলে নিম্নোক্ত বিষয় বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়, যেমন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। লেনদেনের প্রথম বৈশিষ্ট্যটাই হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। যদি এটা লেনদেন হয় তাহলে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। অর্থের অঙ্কে পরিমাপ করা যায় না এমন কোনো ঘটনাকে লেনদেন বলা যাবে না। এটা হচ্ছে লেনদেনের উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। তো প্রথম বৈশিষ্ট্যটা কী ছিল, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। আমরা সবাই জানি যে যদি ঘটনাটা লেনদেন হয় তাহলে অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। আর্থিক মানে অর্থ, অর্থ মানে টাকা। পরিবর্তনটা 2 ধরনের, বাড়লেও পরিবর্তন, কমলেও কি পরিবর্তন। তো প্রিয় শিক্ষার্থীরা, কোনো লেনদেন যদি হয় তাহলে অবশ্যই সেটা ব্যবসার টাকার পরিমাণকে বাড়াবে অথবা কমাবে, কিন্তু টাকার পরিমাণকে বাড়াবে না, কমাবে না, এমন লেনদেন এমন ঘটনার লেনদেন হবে না। এবার আসো তারপরে দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা বলতে বোঝায় দুটি সত্তা, এটাও লেনদেনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
আমরা জানি প্রত্যেকটা লেনদেনের দুটি পক্ষ থাকবে, একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং অপর একটি পক্ষ সুবিধা প্রদান করবে। এটাই হচ্ছে লেনদেনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যেমন কর্মচারীকে বেতন প্রদান, এ জায়গায় দুটি পক্ষ, বেতন এটা একটা পক্ষ, এটা ব্যয়, আর আমি নগদ টাকা দিয়ে দিছি, নগদ টাকা এটাও একটা পক্ষ, এটা আমার জন্য সম্পদ। তো দেখো দুইটি পক্ষ হলো। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, এরপরের বৈশিষ্ট্যটা বলছে স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র। স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র, প্রত্যেকটা লেনদেন স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র, মানে একটা লেনদেন আরেকটা লেনদেন থেকে কি আলাদা। তো দেখো লেনদেনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো প্রতিটি লেনদেন স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র, অর্থাৎ একটি আরেকটি হতে সম্পূর্ণ আলাদা। যেমন 10,000 টাকার পণ্য বিক্রয় ধারে, তো আমি বিক্রয় করে 10 দিন পর টাকা পাওয়া গেল। মনে করো আমি 10,000 টাকার পণ্য বিক্রয় করছি ধারে, বিক্রয় করার তার 10 দিন পরে ওই টাকাটা আমি পাইছি। তো ধারে বিক্রয় এটা আমার জন্য একটা লেনদেন, আর আমি যে 10 দিন পরে টাকা পাইছি এটা আমার জন্য আরও একটা লেনদেন। তার মানে দুইটা লেনদেন কিন্তু একটা থেকে আরেকটা আলাদা, দুইটাকে এক ধরা যাবে না। এটাই হচ্ছে স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র। তারপরে দৃশ্যমানতা, লেনদেন দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয় হতে পারে। দৃশ্যমান লেনদেন কোনগুলো? যেমন আসবাবপত্র ক্রয়, এই যে আমি আসবাবপত্র ক্রয় করছি এটা দৃশ্যমান, প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ বাড়ছে, আমাদের প্রতিষ্ঠানের নগদ টাকার পরিমাণ কমছে। আর অদৃশ্যমান লেনদেন হচ্ছে আসবাবপত্রের অবচয়, ওই আসবাবপত্রটা যখন আমরা দীর্ঘদিন ব্যবহার করব তার একটা ক্ষয় হবে, এই ক্ষয়টাকে বলা হয় কি অবচয়। আর অবচয় সবসময় অদৃশ্যমান লেনদেন, কারণ এটাকে দেখাও যায় না, স্পর্শ করা যায় না। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আরও দুইটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো কি কি? সেই বৈশিষ্ট্য হচ্ছে দেখো ঐতিহাসিক ঘটনা, যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলা হয়। তো ঐতিহাসিক ঘটনাগুলোকে লেনদেন বলা হয়, যেমন অনাদায় পাওনা সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি ইত্যাদি। লাস্ট বৈশিষ্ট্যটা হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব। প্রতিটি লেনদেন হিসাব সমীকরণকে প্রভাবিত করে। হিসাব সমীকরণটা কি? সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, মানে এ সমান সমান এল প্লাস ই, মানে এইটা, এই যে দেখো এ সমান সমান এল প্লাস ই। তো এ মানে সম্পদ, এল মানে দায়, ই মানে মালিকানা সত্ত্ব। প্রত্যেকটা লেনদেন এই সমীকরণটাকে কি করবে? প্রভাবিত করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ক নম্বর প্রশ্নটার সমাধান এই জায়গায় শেষ। এবার খ নম্বর প্রশ্নটা বলছে যে সকল ঘটনার লেনদেন সেগুলো কারণ সহ ব্যাখ্যা করতে বলছে। এই জায়গায় 4টা লেনদেন, হ্যাঁ 4টা ঘটনার লেনদেন, আর ওই 4টা ঘটনাকে আমি কি করছি? কারণ সহ ব্যাখ্যা করছি। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, জুনের 1 তারিখে বলছে মালিক নগদ 20,000 টাকা ও 35,000 টাকার আসবাবপত্র ব্যবসায় বিনিয়োগ করেন। বিনিয়োগ করা যেই কথা, ব্যবসা শুরু করা একই কথা। তো মালিক যে নগদ টাকা এবং আসবাবপত্র ব্যবসায় বিনিয়োগ করছে, এর ফলে ব্যবসায় সম্পদের পরিমাণ বাড়ছে, মানে এ, আর এগুলো মালিক দিছে, মালিক যা দেয় তা মূলধন, এর পরিমাণ বাড়ছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, লেনদেন সময়ের কারণ সব ব্যাখ্যা, এর জন্য তোমাকে গড়টা কিভাবে করতে হবে? প্রথমে তারিখ, তারপরে লেনদেন কিনা, তারপরে কারণ সহ ব্যাখ্যা। হ্যাঁ, তো আমি তারিখ লিখছি জুনের 1 তারিখ, এটা লেনদেন। আমি লিখছি ঘটনাটি হিসাব সমীকরণের এ এবং ই উপাদানকে বৃদ্ধি করে, কারণ এই জায়গায় সম্পদও বাড়ছে, মালিকানা সত্ত্ব বাড়ছে। তারপরে জুনের 9 তারিখ ভাড়া পরিশোধ। ভাড়া পরিশোধ করার ফলে আমার কি পরিবর্তন ঘটছে? ভাড়া দিয়ে দিছি, এটা আমার নগদ টাকা কমছে, মানে এ কমছে, এবং ভাড়া আমার জন্য একটা ব্যয়, ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে, তার মানে এ এবং ই। দেখো আমি লিখছি এটাও লেনদেন। ঘটনাটি হিসাব সমীকরণের এ এবং ই উপাদানকে হ্রাস করে। জুনের 20, 13 তারিখ একটা লেনদেন না, এই জন্য এটা এই জায়গায় আসে না। জুনের 20, রাফিদ অ্যান্ড সন্সের কাছ থেকে ধারে ক্রয়। যদি কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে তাহলে বুঝে নিতে হবে ধারে। তো ধারে পণ্য ক্রয় করছি, ক্রয় করলে ব্যয় হয়, ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে, মানে ই। আর যেহেতু আমি বাকিতে করছি, টাকা দেই নাই, দিব কাকে দিব? পাওনাদারকে, তার মানে এল এর পরিমাণ বাড়বে। তো তোমরা লিখবা ঘটনাটি হিসাব সমীকরণের এল উপাদানকে বৃদ্ধি করে এবং ই উপাদানকে হ্রাস করে। লাস্ট 23 তারিখ পাওনাদারকে পরিশোধ, এটাও লেনদেন, এই জন্য লিখছি লেনদেন। ঘটনাটির ফলে পাওনাদারকে যে পরিশোধ করছি, কি হয়েছে? আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, এ কমছে, এবং পাওনাদারকে দিয়ে দিছি, এল এর পরিমাণও কমে গেছে, এই জন্য আমি লিখছি এই জায়গায় এল হ্রাস পেয়েছে, এ এবং এল হ্রাস পেয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে লেনদেনের কারণ সব ব্যাখ্যা করতে হবে আশা করি তোমরা সেটা বুঝতে পারছো। এটাইভাবে তোমরা কি করবা? লিখে নিবা।
তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো বিবরণী ছকটা। দেখো বিবরণী ছকটা মানে লেনদেনের উপর হিসাব সমীকরণের প্রভাব, এটা কিভাবে করতে হবে, এটা হচ্ছে ওই যে বিবরণী ছক বলে, যেটাকে বড় ঘরটা। তো লেনদেনের উপর হিসাব সমীকরণের প্রভাব এটা করতে হবে। দেখো এর জন্য ঘর হচ্ছে তারিখ, উদ্বৃত্ত, এ মানি সম্পদ সমান সমান এল মানি দায়, ই মানি মালিকানা সত্ত্ব। লিখলাম সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। তারপরে এটা হচ্ছে মন্তব্যের ঘর। তো সম্পদের ঘরে আমি দুইটা কলাম রাখছি, নগদ আর আসবাবপত্র, আরেকটা ফাঁকা, এটা ব্যবহার হবে না। পাওনাদার ঋণ, ঋণও ব্যবহার হবে না। আর মালিকানা সত্ত্ব। তো জুনের 1 তারিখের এন্ট্রিটা আসবে, মালিক 20,000 টাকা নগদ দিছে, এর জন্য আমি নগদের ঘরে 20,000 লিখছি। আর 35,000 টাকার আসবাবপত্র দিছে, এর জন্য আসবাবপত্রের ঘরে 35,000। এই দুইটা জিনিস মালিক দিছে, এর জন্য এই দুইটা যোগ করে আমরা মালিকানা সত্ত্বের ঘরে 55 লিখে দিছি। যেহেতু এটা মালিক দিছে মূলধন, এটা মন্তব্যের ঘরে লিখে দিছি। তারপরে এই উপরের যে রেজাল্টটা, এটা যোগ বিয়োগ করে নিচে নামাবো। দেখো 20,000-এ 20,000 টাকা নামাইছি, 35-এর 35, 55-এর 55। 9 তারিখ ভাড়া পরিশোধ করছি 8,000 টাকা, আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, এই জন্য আমি নগদের করে মাইনাস করছি। এবং ভাড়া আমার জন্য একটা ব্যয়, এই জন্য আমি মালিকানা সত্ত্বের করে মাইনাস করছি। মাইনাস করার পর আমি কি করলাম, বিয়োগ করছি। দেখো এই যে যেহেতু ব্যয় হয়েছে, এই জন্য ব্র্যাকেট দিলাম, বিয়োগ করছি। 55 থেকে 8,000 বিয়োগ করার পর আমাদের আছে 47,000। আর এটা যেভাবে আছে এভাবে বসবে। আর 20,000 থেকে 8,000 বিয়োগ করলে আমার থাকবে 12,000। এবার 20 তারিখ আমরা বাকিতে ধারে পণ্য ক্রয় করছি 7,000 টাকার, ক্রয় করলে ব্যয় হয়, এই জন্য এটা মালিকানা সত্ত্বের ঘরে বসবে এবং এটা বিয়োগ করতে হবে, কারণ ব্যয় হইলে মালিকানা সত্ত্ব কমে। আর মন্তব্যের ঘরে ব্যয় লিখে দিছি। এবার যেহেতু বাকিতে করছি মানে ধারে, পাওনাদারের পরিমাণ বাড়ছে, এই জন্য এটা পাওনাদারের ঘরে বসবে, মানে পাওনাদার বৃদ্ধি পাইছে। এবার আমি বিয়োগ করার পর যে রেজাল্ট আসবে এটা জায়গায় লিখে দিব। এই 7,000 লিখে দিছি, 35-এর 35, 12-এর 12। এবার 23 তারিখ পাওনাদারকে 7,000 টাকা পরিশোধ করছি। পাওনাদারকে দিতে যে আমার নগদ টাকা চলে গেছে, নগদের ঘরে মাইনাস করছি আর পাওনাদারকে দিছি, এই জন্য আমার পাওনাদারের পরিমাণ কমে গেছে, পাওনাদারের ঘরে মাইনাস করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এটার কথাটা আমি মন্তব্যে লিখি নাই, কারণ এটা মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে নাই। মালিকানা সত্ত্বকে প্রভাবিত করলে মন্তব্যের ঘরে লিখতে হয়। তো এবার বিয়োগ করলে এই জায়গায় দেখো আর থাকবে 5,000, 35-এর 35 থাকবে, যোগ বিয়োগ করলে কিছু থাকবে না, আর এই জায়গায় 40,000 থাকবে, আর কোনো এন্ট্রি নাই। এখন আমরা কি করব, এই নিচের যেই টাকাগুলো এগুলো যোগ করে এই জায়গায় বসিয়ে দিব, নিচের টাকাগুলো যোগ করে আমরা এই জায়গায় বসিয়ে দেবো। তো দেখো 40,000 চলে আসছে, তার মানে আমার অঙ্কটা সঠিক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি অনেক শিক্ষার্থীদেরকে দেখছি তাদের রেজাল্ট এই জায়গায় 39,000 টাকা করছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 39,000 টাকা লিখছো, তোমাদের অঙ্কটা ভুল। তোমরা আশা করি এটা সংশোধন করে নিবে, কারণ এটার রেজাল্ট 40,000 টাকায় হবে। তো আশা করি তোমরা লেনদেনের উপর হিসাব সমীকরণের প্রভাব কিভাবে করতে হবে সেটা বুঝতে পারছো। লাস্ট আরেকটা প্রশ্ন এই জায়গায় বলছে, জুনের 20 তারিখের লেনদেন দ্বারা চালান প্রস্তুত করতে হবে। চালানটা কিভাবে প্রস্তুত করব আমরা সবাই জানি। প্রথমে আমরা প্রতিষ্ঠানের নাম লিখব, লিখার পর এই জায়গায় প্রতিষ্ঠানের নামটা দেওয়া আছে সাফাদ এন্টারপ্রাইজ, তার ডান পাশে আমরা লিখব তারিখ, যেই তারিখের এন্ট্রিটা দিয়ে আমাদেরকে চালান করতে বলছে। তো আমাদেরকে জুনের 20 তারিখ, এই জন্য লিখছি 20, জুন মানে 6, সাল হচ্ছে 17। তারপরে তার বাম পাশে লিখব চালান নং, যেহেতু চালান নং দেওয়া নাই ডট ডট দিয়ে রেখে দিছি। ক্রেতার নাম রাফিদ অ্যান্ড সন্স, ঠিকানা দেওয়া নাই ডট ডট দিয়ে রেখে দিছি। এরপরে লিখছি চালান, এটাকে আমি বক্সের ভিতরে লিখলাম। তারপর একটা ঘর করব, ক্রমিক নং, বিবরণ, টাকা। তো অনেকে চালানের দর টাকা পরিমাণ টাকা দিতে চাও, এই জায়গায় দর আর পরিমাণের কোনো কথাই নাই, যার কারণে দর পরিমাণের কর দেওয়া লাগবে না, টাকা দিয়ে দিবা। এবার আমি কথাই লিখছি, দেখো এবার আমি ক্রমিক নঙের ঘরে 1 দিলাম, দেওয়ার পরে আমি যে দাঁড়ে পণ্য ক্রয় করছি এটা বিবরণের ঘরে লিখব। লিখার পর প্রথম কলামে 7,000 লিখলাম, এই টাকাটাকে আউট কলামে নিয়ে আসবো, যেহেতু এই জায়গায় কোনো বার্তা নাই, যদি বার্তা থাকতো বাদ দিতাম। এবার এই 7,000 টাকাকে ক্লোজ করে দিলাম, এই 7,000 টাকাকে আমি কথাই লিখব, 7,000 টাকা মাত্র। তারপরে এই জায়গায় বিক্রেতার স্বাক্ষর দিব, এই বাম পাশে দিব আমি ক্রেতার স্বাক্ষর, তার নিচে লিখব বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি সংশোধনযোগ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, চালান কিভাবে প্রস্তুত করতে হবে আশা করি বুঝতে পারছো। এটাই হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম অ্যাসাইনমেন্টের সমাধান। তো তোমরা যদি এই জিনিসটা তুলতে পারো, এটা নির্ভুল আছে, এবং এই তথ্যগুলো যদি তোমরা তুলে দাও, আশা করি তোমরা ফুল মার্কস পাবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো।